একজন প্রফেশনাল ফটোগ্রাফার। কলেজে পড়াকালীনই বীরেনের ফটোগ্রাফির প্রতি নেশা ছিল। আর কলেজ কমপ্লিট হলে ও এই নেশাকেই পেশা করার কথা ভাবে। ও ওর কাজ নিয়ে খুব খুশি ছিল আর খুব মন দিয়ে কাজটাও করত। কিন্তু কিছুদিন ধরে কাজটা খুব একটা ভালো চলছিল না। আর এরই মধ্যে বীরেনের কাছে একটা ফটোশুটের অর্ডার আসে। ক্লায়েন্ট ওকে বিস্তারিত কিছু না বলেই বলল যে সে যেন স্পটে এসে ফোন করে। ব্যাপারটা বীরেনের বেশ অদ্ভুত লাগলো, কিন্তু বীরেনের টাকার প্রয়োজন ছিল, তাই বেশি কিছু জিজ্ঞেস না করে ও অর্ডারটা নিয়ে নিল। পরের দিন ও ক্লায়েন্টের দেওয়া লোকেশনে পৌঁছে গেল। লোকেশনটা ছিল বন্ধ হয়ে যাওয়া হোটেলের ব্যাকইয়ার্ড। তাছাড়া জায়গাটাও শহরের থেকে বেশ দূরে ছিল। বীরেন লোকেশনে পৌঁছে দেখল কতগুলি আটার মণ্ড, কয়েকটা ছেঁড়া জামা কাপড় আর কয়েকটা সেন্টের বোতল পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন কেউ তন্ত্র সাধনা করেছে সেখানে। এসব দেখে বীরেন ক্লায়েন্টকে ফোন করলো। স্যার, এটা কি অ্যাড্রেস দিয়েছেন আপনি? এখানে তো ফটোশুট করার মতো কিছুই নেই। আমি জানি এখানে তোমার কোনো কাজ নেই, যতটুকু বলছি ততটুকু করো। ওখানকার জিনিসপত্রের ছবিগুলো তুলে নিয়ে এসো, তুমি তোমার পারিশ্রমিক পেয়ে যাবে। তারপরেই ফোনটা কেটে গেল। বীরেন ওনার কথা মতো জিনিসপত্রগুলোর ছবি তোলা শুরু করলো। হঠাৎই তখন বীরেনের মনে হলো ওর নাম ধরে যেন কেউ ডাকছে। ও চারিদিকটা ভালো করে দেখতে শুরু করলো। কিন্তু সত্যি বলতে ওখানে কেউ ছিল না। ও নিজের মনের ভুল মনে করে জিনিসটাকে পাত্তা দিল না। কিন্তু তখনই ও পেছন থেকে শুকনো পাতার খসখস আওয়াজ শুনতে পেল, যেন কেউ সেগুলোর ওপর দিয়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। বীরেন আবার চারিদিকটা ভালো করে দেখতে লাগলো, কিন্তু সেখানে কিছুই ছিল না। চারিদিকটা দেখে বীরেন যেই মুহূর্তে ঘুরে তাকালো, সে দেখলো একটা ভয়ানক কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। বীরেন ভয়ে চিৎকার করে উঠল আর দৌড়ে হোটেল থেকে পালানোর চেষ্টা করল। ও তাড়াতাড়ি বাইক স্টার্ট করলো আর রাস্তার দিকে এগোলো। তাও বীরেন দেখল ওই কালো ছায়াটা এখনো ওর পেছনে আছে। বীরেন ভয় পেয়ে গেল আর রাস্তা গুলিয়ে ফেলল। রাস্তার ধারে বড় বড় গাছ থাকার দরুন অন্ধকারটাও বেশ গাঢ় হয়ে উঠেছিল, কিন্তু সেই ছায়াটা এখনো তার পিছু করে যাচ্ছিল। বীরেন বাইকের স্পিড ক্রমশ বাড়ালো। ওর একটাই টার্গেট ছিল, সেখান থেকে কিভাবে পালানো যায়। সৌভাগ্যবশত সে রাস্তায় পৌঁছলো আর ছায়াটাও ওর পিছু করা ছেড়ে দিয়েছিল। বীরেন শান্তির নিঃশ্বাস নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো এরকম অর্ডার নেবে না। আর তখনই ও দেখতে পেল দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু বীরেন সেখানেও না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলো। বীরেন ততক্ষণে মেয়েটাকে পেরিয়ে চলে গেছে, আর তখনই সে দেখলো যে মেয়েটা আর কেউ নয়, তার নিজের স্ত্রী রিক্তা। আর বীরেন বাইক থামালো। রিক্তা, এই মাঝরাতে তুমি এখানে কি করছো? বীরেন বেশ উদ্বিগ্ন হয়ে কথাটা জিজ্ঞেস করলো, আর রিক্তা তাকে উত্তর দিল, তুমি সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করো, তোমাকে নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল, তাই আমি তোমার উপর নজর রাখছিলাম। সরি, কিন্তু তুমি কোথায় ছিলে? ঘরে ফেরোনি কেন? আরে না না, তেমন কিছু না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। চলো ঘরে যাওয়া যাক।
বীরেন রিক্তাকে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা বলল, আর রিক্তাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরল। কিন্তু বাড়ি পৌঁছানোর পর বীরেন দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। সে কলিং বেল বাজালো, আর দরজাটা খোলা মাত্রই বীরেন অবাক হয়ে গেল, কারণ দরজাটা যে খুলেছে সে অন্য কেউ নয়, বীরেনের স্ত্রী রিক্তা। বীরেন পেছন ফিরে দেখল যে ও যে রিক্তাকে নিজের সঙ্গে নিয়ে এসেছিল সে আর নেই। বীরেন সত্যিই বেশ অবাক হয়ে গেল। তুমি এখানে এখানে কি করে এলে? যাক, তোমার বাড়ি আসার সময় হলো তাহলে। এই দৃশ্য দেখে বীরেন মাথা ঘুরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর বীরেন দেখল সে বিছানায় শুয়ে আছে। বীরেন বিছানা থেকে উঠে কাজে বেরোনোর জন্য তৈরি হবে এমন সময় রিক্তা বলে উঠল, এবার থেকে তোমাকে আর কাজে যেতে হবে না, তুমি আমার কাছে থাকবে সারা জীবন। বুঝতে পেরেছো? রিক্তা জেদ করতে লাগলো, কিন্তু বীরেন যখন ওর কথা শুনল না তখন রিক্তা চিৎকার করে বলল, আমি বলছি তো তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে আমার কাছে সারা জীবন। রিক্তার এরকম ব্যবহার দেখে বীরেন বেশ অবাক হয়ে গেল, কারণ রিক্তা খুবই শান্ত স্বভাবের একজন মেয়ে ছিল। বীরেন সেদিন আর কাজে বেরোল না। রিক্তার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই রিক্তা আর এই রিক্তার মধ্যে অনেক পার্থক্য। ও সারাদিন ধরে দেওয়ালের দিকে তাকিয়ে বিড় বিড় করে কি সব মন্ত্র পড়া শুরু করলো। এমনকি ও বীরেনকে কাঁচা নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো খেতে দিত। কিন্তু বীরেন যদি কোনো কথা বলতো বা বাইরে যাওয়ার জন্য বলতো, ও নিজেই নিজেকে আঘাত করত, খিমচাত আর চিৎকার করে উঠত। বীরেন একদিন শুয়ে শুয়ে ভাবল যে ওর দমটা যেন আটকে আসছে। যেই মুহূর্তে ও চোখ খুলল, ও দেখল রিক্তা ওর বুকের উপর বসে গলা চেপে ধরেছে। এই দৃশ্য দেখে বীরেন চিৎকার করে উঠল, কিন্তু রিক্তা ওর মুখটা চেপে ধরে চিৎকার করতে বারণ করল। আর দেখতে দেখতে ওর মুখটা হঠাৎ করে সাদা হয়ে গেল, আর চোখগুলো টকটকে লাল। এসব দেখে বীরেন বুঝতে পারলো যে ওর সাথে কিছু একটা গন্ডগোল হয়েছে, আর তখন অনেক কষ্টে বীরেন রিক্তার হাত থেকে মুক্তি পেল। কিন্তু এরপর প্রতিদিনই বীরেনের সাথে এইরকম ঘটনা ঘটতে লাগলো। বীরেন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করলো, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হলো। আর তারপর রিক্তা ওকে একটা ঘরে আটকে বন্ধ করে দিল। আর বীরেনের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে বীরেন বলল, ছেড়ে দাও আমাকে। কি চাও তুমি আমার থেকে? কে তুমি? কি চাও আমার থেকে? তুমি কেন আমার প্রাণ নিয়ে খেলা করছো? আমি তোমার মৃত্যু চাই, প্রাণের বদলে প্রাণ। আমি কারোর প্রাণ নেইনি, তবুও যদি তুমি আমায় মারতে চাও তাহলে মেরে ফেলো। এত সহজে মৃত্যু তোর ভাগ্যে নেই রে। রিক্তা বীরেনকে তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে দিল। বীরেন সব রকম চেষ্টা হারিয়ে ফেলেছিল। তারপর একদিন ও ঘর থেকে বেরিয়ে এলো, আর নিজের এক বন্ধুর সাহায্যে এক ওঝার কাছে গেল, আর নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওঝাকে বলল। ওঝা আগুনের মধ্যে আহুতি ঢেলে মন্ত্র পড়া শুরু করল। ও, তোমার স্ত্রীর কিছু একটা হয়েছে,
তোমার বাড়িতে গেলে তবেই সেই সমস্যার সমাধান করতে পারবো। না না, আমি ওই বাড়িতে আর যেতে চাই না বাবা। যেতে তো হবে, নয়তো তোমার স্ত্রীর মৃত্যু অনিবার্য। রিক্তার ব্যাপারে শুনে বীরেন ওঝাকে বাড়িতে নিয়ে যেতে রাজি হলো। সেখানে পৌঁছে তারা দেখল বাড়ির দরজাটা বন্ধ, আর ভেতর থেকে চিৎকার করে হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। অনেকক্ষণ ধরে বেল বাজানো সত্ত্বেও কেউ দরজা খুলল না। তখন তারা জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করল। ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে পড়েছিল, আর রিক্তা চেয়ারের ওপর বসে দেওয়ালে টাঙানো ছবিগুলোকে একটানা দেখে যাচ্ছিল, আর ওর হাত থেকে রক্তও পড়ছিল। মনে হচ্ছিল যেন ও দেওয়ালগুলোকে আঁচড়েছে। এই অবস্থা দেখে বীরেন রিক্তার কাছে গেল, কিন্তু ও বীরেনের গলাটা চেপে ধরে মাটি থেকে তুলে দিল, আর জোরে জোরে চিৎকার করে বলল, আমি বলেছিলাম না আমার সাথেই থাকবে এখানে, শুধু আমার সাথে। তাহলে তোমার বাইরে যাওয়ার সাহস হলো কি করে? আর বীরেনের বুকের উপর চেপে বসল, আর ধারালো নখগুলো দিয়ে গলাটা চিরে দিল। তখনই ওঝা রিক্তার দিকে কি একটা ছুঁড়ল। এই শয়তান, তুই যদি তোর ভালো চাস তাহলে চলে যা এখান থেকে। শরীরটাকে মুক্তি দে বলছি। ওর মৃত্যু তো নিশ্চিত, কিন্তু তুই যদি নিজের মৃত্যুকে না ডেকে আনতে চাস তাহলে চলে যা। রিক্তা আবার বীরেনের গলাটা চেপে ধরল। বীরেন প্রচন্ড কষ্ট পাচ্ছিল, আর তখনই ওঝা এসে তার মাথার উপর মন্ত্রপুত জল ঢেলে দিল। রিক্তা চিৎকার করে উঠল, আর ওঝা রিক্তাকে একটা চেয়ারে বেঁধে দিল, আর তারপরে নিজের কাজ শুরু করল। কে তুই? কেন এসেছিস এখানে? আমার নাম পূজা। আমার সাথে বীরেনের পুরনো সম্পর্ক রয়েছে। বীরেনের প্রাণ কাটতে এসেছি আমি এখানে। পূজার নাম শোনা মাত্রই বীরেনের গলা শুকিয়ে গেল, কারণ পূজা বীরেনের কলেজের বন্ধু ছিল, আর তারা একে অপরকে ভালোবাসত। কে পাঠিয়েছে তোকে? ও কিছুতেই নাম বলতে চাইছিল, আর ওঝার দিকে তাকিয়ে খালি চিৎকার করছিল। তুই না বললে কিন্তু আমি নিজেই খুঁজে বের করব। আর তখনই ওঝা কিছু মন্ত্র পড়া শুরু করলো। সামনে রাখা জলের মধ্যে তার ছবিটা ভেসে উঠল। মুখটা দেখে বীরেনের মাথা ঘুরে গেল, কারণ সে আর কেউ নয়, বীরেনেরই বন্ধু বিনীত ছিল। আসলে কলেজ থেকেই বিনীত আর বীরেনের বন্ধুত্ব। দুজনেরই ফটোগ্রাফির নেশা ছিল। তাদের বন্ধুত্ব সত্যিই খুবই গাঢ় ছিল, কিন্তু তারা দুজনেই পূজা বলে একটি মেয়েকে পছন্দ করত। কিন্তু পূজার শুধু বীরেনকেই পছন্দ ছিল, আর এই ব্যাপারটা দেখে বিনীত বীরেনকে খুব হিংসা করত। আরও কখনোই চাইতো না যে বীরেন আর পূজা একসাথে থাকুক। সেই জন্য তারা যখন বিয়ের সিদ্ধান্ত নিল, তখন বিনীত ষড়যন্ত্র করল। ওরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ দুজনের বাড়ি থেকেই তাদের সম্পর্কটা মেনে নেয়নি, আর বিনীত আসল বন্ধু হয়ে দুজনকে সাহায্য করছিল। কিন্তু বিয়ের দিনই সাহায্যের রূপে বিনীত এমন ষড়যন্ত্র করল যাতে দুজনে কোনোদিন এক না হতে পারে। কিন্তু এই ব্যাপারটা দুজনের কেউই জানতো না। এই সব কিছুর জন্য দায়ী তুমি বীরেন। যদি তুমি আমাকে বিয়ে করতে না চাইতে তাহলে আগেই বলে দিতে পারতে। আমি তোমার বলা হোটেলে দিনের পর দিন তোমার অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু তুমি যখন ফিরে আসলে না, তখন আমি নিজেই নিজেকে শেষ করে দিলাম। না পূজা, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি অনেকবার হোটেলে গেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমাকে বিনীত একটা চিঠি দিয়েছিল, যেখানে তুমি লিখেছিলে যে তুমি আমার সাথে দেখা করতে চাও না, কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো। আর এটাও বলেছিলে যে তোমার জীবন থেকে যেন আমি সরে যাই। তারপর থেকে আমি এত কষ্ট পেয়েছিলাম যে আমি তোমার জীবন থেকে সম্পূর্ণ সরে গেলাম। আমি কোনোদিনও কোনো চিঠি লিখিনি বীরেন। আমাকে বিনীত বলেছিল যে তুমি আমাকে ঠকিয়ে চলে গেছো। আসলে চিঠিটা
বিনীত নিজেই লিখেছিল আর সব জেনে বুঝে পূজাকে ও অন্য হোটেলে রেখে এসেছিল, যাতে ওদের দুজনের কখনো দেখা না হতে পারে আর সুযোগ বুঝে সে পূজাকে বিয়ে করতে পারে। কিন্তু বিনীত এটা জানতো না যে পূজা আত্মহত্যা করে বসবে। আর বীরেনও এবার নিজের কাজে খুব উন্নতি করছিল। সে কখনোই বীরেনের ভালো দেখতে পারত না, তাই সে এক ওঝার কাছে গিয়ে পূজার আত্মাকে ডেকে বীরেনের জীবনটা শেষ করে দিতে চেয়েছিল। এটা জানতে পেরেই পূজা রিক্তার শরীর ছেড়ে দিল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু এখন আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া তাদের কাছে আর কিছু করার মতন ছিল না। আর পূজা রিক্তার কাছে গিয়ে বলল, বোন, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার একটা ভুল ধারণার জন্য আজ তোমার সংসার ভেঙে যাচ্ছিল। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব। না, এখানে তোমার কোনো দোষ নেই। যখন নিজের লোকেরাই প্রতারণা করে তখন সম্পর্ক নষ্ট হওয়াই তো স্বাভাবিক। বেঁচে থাকাকালীন তো আমি বীরেনের জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু এবার বিনীতকে ওর কর্মের শাস্তি পেতেই হবে। এই বলে পূজার আত্মা সেখান থেকে উধাও হয়ে গেল। পরের দিন সকালবেলায় অ্যাক্সিডেন্টে বিনীত মারা গেল। আর তারপরে বীরেন সমস্ত নিয়ম অনুযায়ী পূজার শেষকৃত্য সম্পন্ন করল আর পূজার আত্মা চিরজীবনের মতন মোক্ষ লাভ করল।